আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজ আমরা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা আইই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি গাণিতিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। এখানে একদম মাইক্রোস্কোপিক লেভেলের সময়ের হিসাব থেকে শুরু করে ম্যাক্রো লেভেলের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট পর্যন্ত পুরো যাত্রার একটা পরিষ্কার চিত্র ফুটে উঠবে। ফ্যাক্টরির পুরো লাইফ সাইকেলটা ঠিকঠাক বুঝতে আজকের এই ফর্মুলাগুলোকে আমরা 5টি লজিক্যাল ধাপে ভাগ করেছি। এগুলো হলো 1. প্রোডাকশন সময়ের ভিত্তি, 2. ফ্যাক্টরির খরচ হিসাব, 3. প্রোডাকশন টার্গেট সেট করা, 4. এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি মেট্রিক্স এবং সবশেষে 5. কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল ইল্ড। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, প্রোডাকশন সময়ের ভিত্তি। প্রথমেই আসছে স্যাম বা স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিটের ধারণা। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের একদম মেরুদণ্ড বলা যায় একে। সহজ কথায়, একটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতে যে সময়ের প্রয়োজন হয় তার একটা আদর্শ মান হলো এই স্যাম। আর এর মধ্যে কিন্তু প্রকৃত কাজের সময়ের পাশাপাশি প্রয়োজনীয় সব অ্যালাউন্সও অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, এই স্যাম আসলে তৈরি হয় কিভাবে? ব্যাপারটা একটা পাজল মেলানোর মতো। প্রথমে স্টপওয়াচ দিয়ে একটা কাজের সাইকেল টাইম বের করতে হয়। ধরুন সাইকেল টাইম হলো 50 সেকেন্ড। এরপর তার সাথে অপারেটরের পারফরমেন্স রেটিং ধরুন 75% গুণ করা হলো। সবশেষে এর সাথে মেশিন, বান্ডেল বা পার্সোনাল কাজের জন্য 10 সেকেন্ডের মতো প্রয়োজনীয় অ্যালাউন্স যোগ করে দিলেই আমরা পেয়ে যাই আমাদের নির্ভরযোগ্য টাইম স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্যাম। এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার, স্যাম এবং এসএমভির মধ্যকার পার্থক্য। এসএমভি বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হলো একদম খাঁটি হিসাব, কারণ এখান থেকে সমস্ত অ্যালাউন্স বা বাড়তি ছাড়গুলো পুরোপুরি বাদ দেওয়া হয়। অর্থাৎ এটি শুধুমাত্র একজন কর্মীর নিখাদ ও বাধাহীন পারফরমেন্সের সময়টুকু পরিমাপ করে। হিসাবটা একটু মিলিয়ে দেখা যাক। ধরা যাক কোনো একটা অপারেশনের সাইকেল টাইম 50 সেকেন্ড আর পারফরমেন্স রেটিং 85%। ফর্মুলায় ফেললে এর নিখুঁত এসএমভি দাঁড়াবে 0.71 মিনিট। শুনতে খুব ছোট একটা সংখ্যা মনে হলেও এই ছোট ছোট সংখ্যাগুলোই কিন্তু পুরো ফ্যাক্টরির ভাগ্য নির্ধারণ করে দেয়। সময়ের ভিত্তির এই পর্বটা আমরা আরও দুটো দারুণ ফর্মুলা দিয়ে শেষ করব। প্রথমটা হলো পিচ টাইম, যেটা শেখায় কিভাবে পুরো গার্মেন্টসের কাজগুলোকে সব অপারেশনের মাঝে সমান ভাগে ভাগ করে নিতে হয়। আর দ্বিতীয়টা হলো আর্নড মিনিটস, প্রতিদিনের উৎপাদিত পণ্যগুলোর ভিত্তিতে একটা ফ্যাক্টরি আসলে কতটুকু ভ্যালু জেনারেট করল সেটা এই আর্নড মিনিটস দিয়েই বোঝা যায়। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে, ফ্যাক্টরির খরচ হিসাব। এখানে 3টি বেশ ভারী কিন্তু অত্যন্ত কাজের আর্থিক ফর্মুলা রয়েছে। প্রথমে পুরো মাসের বিশাল ফ্যাক্টরি খরচকে আর্নড মিনিটস দিয়ে ভাগ করে প্রতি মিনিটের খরচ অর্থাৎ কস্ট পার মিনিট বা সিপিএম বের করা হয়। এরপর সেই সিপিএম আর প্রোডাক্টের এসএমভি ব্যবহার করে একটা নির্দিষ্ট গার্মেন্টসের একদম নিখুঁত ম্যানুফ্যাকচারিং কস্ট বা সিএম বের করে ফেলা সম্ভব। পুরো আর্থিক হিসাবটা একেবারে হাতের মুঠোয় চলে আসে। খরচের হিসাব তো হলো, এবার তৃতীয় ধাপে যাব আমরা, প্রোডাকশন টার্গেট সেট করা। ডেইলি লাইন টার্গেট বা প্রতিদিনের লক্ষ্যমাত্রা সেট করতে গেলে কিছু ভেরিয়েবল একদম অত্যাবশ্যকীয়। ধরুন 10 ঘন্টার একটা শিফট মানে হলো 600 ওয়ার্কিং মিনিট। এর সাথে মোট ম্যান পাওয়ার, প্রত্যাশিত এফিসিয়েন্সি এবং প্রোডাক্টের এসএমভি, এই উপাদানগুলো থাকতেই হবে। এগুলো ছাড়া টার্গেট সেট করাটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। চলুন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা যাক। একটা লাইন যদি 50% এফিসিয়েন্সিতে চলে, যেখানে 35 জন কর্মী 600 মিনিটের একটা শিফটে কাজ করছে এবং ওই প্রোডাক্টের এসএমভি হচ্ছে 7.8, তাহলে এই ডেটাগুলো ফর্মুলায় বসালেই সারাদিনের টার্গেট বেরিয়ে আসবে। অঙ্কটা করলে উত্তর আসে প্রায় 1350 পিস। একদম সলিড একটা টার্গেট। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করার মতো, লাইন টার্গেট আর ইন্ডিভিজুয়াল অপারেটর টার্গেটের মধ্যে ফর্মুলার কাঠামোটা কিন্তু একদম হুবহু এক। পার্থক্য শুধু স্কেলে। যখন একজন সিঙ্গেল কর্মী টার্গেট সেট করা হয় তখন ম্যানপাওয়ারের মান হিসাবে 1 বসাতে হয় এবং শুধুমাত্র তার স্পেসিফিক কাজের প্রসেস এসএমভিটা ব্যবহার করতে হয়। ব্যাস এইটুকুই। এবার যদি একটু ম্যাক্রো লেভেলে মানে বড় পরিসরে চিন্তা করা যায়, তাহলে মাসিক ফ্যাক্টরি ক্যাপাসিটির হিসাবটা খুব ক্লিয়ার হয়ে যাবে। দৈনিক কর্মঘণ্টা, মোট কর্মীর সংখ্যা এবং মাসের মোট কর্মদিবস গুণ করে একটা সম্পূর্ণ কারখানার মাসিক উৎপাদন ক্ষমতা খুব সহজেই বের করে ফেলা যায়।
প্ল্যানিং ডিপার্টমেন্টের জন্য এই ডেটাগুলো রীতিমতো অক্সিজেনের মতো কাজ করে। আমরা চলে এসেছি চতুর্থ ধাপে, এফিশিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি মেট্রিক্স। টার্গেট তো সেট করা হলো, কিন্তু কাজটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা মাপব কিভাবে? এই কোর ফর্মুলা দুটো ঠিক সেই কাজটাই করে। বরাদ্দকৃত সময়ের বিপরীতে আউটপুট এবং এসএমভিকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। লাইন এফিশিয়েন্সি হোক বা অপারেটর এফিশিয়েন্সি, এই হিসাবগুলোই বলে দেয় ফ্লোরের কর্মীরা কতটা দক্ষতার সাথে কাজ করছেন। একটা ভার্চুয়াল ফ্যাক্টরির কথা ভাবা যাক। ৫৪ জন কর্মী যদি ৬০০ মিনিটের মধ্যে 11.5 এসএমভি এর কোনো প্রোডাক্টের ২০০০ পিস তৈরি করতে পারে, তবে হিসাব অনুযায়ী সেই লাইনের এফিশিয়েন্সি দাঁড়ায় 71%। সত্যি বলতে প্রোডাকশন ম্যানেজমেন্টের ভাষায় এটা বেশ প্রশংসনীয় একটা স্কোর। এবার আসি মেশিন ইউটিলাইজেশনের ধারণায়। এটা দারুণ একটা লজিক। ধরুন ৬০০ মিনিটের একটা শিফট, এর মধ্যে সুতা ছেঁড়া বা মেশিন সেটআপের কারণে ২০০ মিনিট এমনিতেই নষ্ট হলো বা আইডল টাইম হিসেবে চলে গেল। তার মানে প্রকৃত রান টাইম হল ৪০০ মিনিট। হিসাব করলে দেখা যায় মেশিনটা আসলে ৬৭% সময় কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে। এখানে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। মেশিন প্রোডাক্টিভিটি আর লেবার প্রোডাক্টিভিটি কিন্তু এক জিনিস নয়। মোট আউটপুটকে যখন সচল মেশিনের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন মেশিনের পারফরম্যান্স পাওয়া যায়। আর অন্যদিকে একটা লাইনের মোট কর্মী, ধরুন ৩২ জন মিলে যখন ১৫০০ পিস পোশাক তৈরি করেন, তখন সেটা দিয়ে পুরো শ্রমশক্তির লেবার প্রোডাক্টিভিটির হার নির্ধারণ করা হয়। ম্যান টু মেশিন রেশিও বা এমএমআর। ধরুন ২৬০০টি সচল মেশিনের বিপরীতে কাজ করছেন ৩৮০০ জন কর্মী, তাহলে রেশিও দাঁড়ায় 1.46। এই পয়েন্টটা মাথায় রাখা খুব জরুরি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে এমএমআর-এর মান যত কম হয়, ফ্যাক্টরির জন্য সেটা তত বেশি লাভজনক বলে বিবেচিত হয়। কম লোকবল দিয়ে বেশি মেশিন চালানোই তো আসল দক্ষতা, তাই না? আমাদের একেবারে শেষ ধাপ, কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল ইল্ড। ফ্যাব্রিক কাটিং থেকে শুরু করে একেবারে চূড়ান্ত শিপমেন্ট পর্যন্ত ম্যাটেরিয়াল লস ট্র্যাক করাটা ফ্যাক্টরির জন্য বাঁচা মরার লড়াই। এখানে কাট টু শেপ রেশিওর আদর্শ লক্ষ্য থাকে ৯৭% থেকে ১০০%। মজার ব্যাপার হলো, কোয়ালিটি কন্ট্রোল করে যদি অতিরিক্ত কিছু অনুমোদিত পিস শিপমেন্ট করা যায়, তবে সেটা কিভাবে সরাসরি আর্থিক সাশ্রয় বা ফিন্যান্সিয়াল সেভিংস তৈরি করে তা এই টেবলের মেট্রিক্সগুলো থেকে একদম স্ফটিকের মতো পরিষ্কার বোঝা যায়। কোয়ালিটি কন্ট্রোলের একদম হার্ড বলা যায় এই ডিএইচইউ বা ডিফেক্টস পার 100 ইউনিটসকে। একটা উদাহরণ দিই। ধরুন ১২০০ পিস পোশাক চেক করে ১১০টি ডিফেক্ট পাওয়া গেল। এই ফর্মুলার সাহায্যে খুব সহজে এটা দিয়ে একটা ট্র্যাকযোগ্য কোয়ালিটি স্কোর তৈরি করা যায়। এর ফলে কোথায় সমস্যা হচ্ছে সেটা খুব দ্রুত আইডেন্টিফাই করা সম্ভব। আজকের এই বিশ্লেষণটা শেষ করব একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে। ফ্যাক্টরির লাইফ সাইকেল পরিচালনা করার এই ২০টি কোর ফর্মুলা তো জানা হলো, কিন্তু একবার ভেবে দেখুন তো, ম্যানুয়াল হিসাবের বাইরে গিয়ে এক্সেলের মতো অটোমেটেড টেমপ্লেটের সাহায্যে যদি এই ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, তবে আধুনিক ফ্যাক্টরি ম্যানেজমেন্টের গতি ঠিক কতটা বেড়ে যাবে। এই স্মার্ট পদ্ধতিটা গ্রহণ করাই কিন্তু হতে পারে যে কোনো ক্যারিয়ার বা ফ্যাক্টরি অপারেশনে এক যুগান্তকারী বিপ্লব আনার মূল চাবিকাঠি। কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।